হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমরা চলে এসেছি প্র্যাকটিস সেট নাম্বার 7 নিয়ে। আজও যথারীতি এখানে 20টাই কোশ্চেন আছে, আর এই সবকটাই ফুড এসআইয়েরই কোশ্চেন। ঠিক আছে, আমি চাইছি আগে ফুড এসআইয়ের যতগুলো কোশ্চেন এসেছে সেগুলো কভার করতে, দেন আমরা নতুন নতুন প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখি প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন দেখো এসআই থেকে আছে, কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে, সরল সুদে সুদ হবে 1080 টাকা। তাহলে ফর্মুলা কি? সরল সুদের ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। এটাই তো ফর্মুলা। সুদটা আমাকে কত বলে দিয়েছে? 1080। পি মানে আসল কত বলে দিয়েছে? 3000 টাকা। রেট আমার কাছে কত বলে দিয়েছে? 12%। আর টাইমটাই বের করতে দিয়েছে বাই 100। জাস্ট এটা ক্যালকুলেশন করে নেবো, অ্যান্সার আমার কাছে হয়ে যাবে 9 × 108। 3 × 3 = 9। তাহলে টি কত চলে আসছে? 3 বছর। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। দেখো কী দেওয়া আছে, যে বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়ে যায়। তাহলে সরল সুদের হার কত? দেখো এই ধরনের কোশ্চেনে যে কোনো টাকা কত গুণ হয়? দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে আমরা বলতে পারি যে আসল যদি 1 টাকা ছিল, সেই টাকাটা ক টাকা হয়ে যায় বলো তো? 2 টাকা হয়ে যায়। তাহলেই বলবো টাকাটা দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, টাকা যদি 1 টাকা ছিল, সেটা দ্বিগুণ হয়ে 2 টাকা হয়ে গেল, মানে সুদ কত টাকা পেলো বলো তো? সুদ কত টাকা হবে? 1 টাকা, তাই না? এবার আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। দেখো সুদটা কত টাকা ধরেছি? 1 টাকা। আসলটা কত ধরেছি? 1। আর কত বের করতে দিয়েছে? টাইম কত বলেছে? 16 বছর বাই 100। তাহলে আর সমান 100/16। কাটাকাটি করে দাও 4 দিয়ে, 4 × 4 = 16, 4 × 25 = 100। 6.14%। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের লসাগু বলে দেওয়া আছে। আচ্ছা, 3:5 যদি দেওয়া থাকে, সংখ্যা দুটোকে আমি কি ধরতে পারি? একটাকে 3H, একটাকে 5H। তাহলে এদের লসাগু কত হবে বলো? 3H আর 5H 15H, তাই না? কিন্তু লসাগু আমাকে কত বলে আছে? 225। তাহলে আমরা বলতে পারি 15H মানেই 225। তাহলে H সমান কত হয়ে যাবে? 15। ঠিক আছে, এবার ছোটো সংখ্যাটা বার করতে বলেছে। ছোটো মানে কোনটা? 3H। 3H মানে 3 × 15। অ্যান্সার হয়ে গেল আমার কাছে 45। ক্লিয়ার? আশা করছি এখনও পর্যন্ত যে কয়েকটা অঙ্ক করলাম সবগুলো তোমরা আগে থেকেই করতে পেরেছো। চলো নেক্সট দেখা যাক। দেখো বলা হচ্ছে যে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি। তাহলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? 20% ক্ষতি। 20% মানে 1/5। বিক্রয় মূল্যের ওপর বলেছে মানে নিচেরটা হবে কি? এসপি। তাহলে এসপি যদি 5 হয়, 1 কি? 1 ক্ষতি। তাহলে সিপি কত হবে? সিপি হবে 6। 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে তবেই তো 1 টাকা ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত? ক্ষতি তো 1। ক্রয় মূল্যের ওপর বলেছে মানে নিচে আসবে ক্রয় মূল্য সিপি × 100। 16.23। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। দেখো 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। তাহলে 18টি চেয়ারের ক্রয় মূল্য মানে কি? সিপি। 16টি চেয়ারের বিক্রয় মূল্য মানে এসপি। কী বলে দিয়েছে? সমান, মাঝে দিয়ে দিলাম সমান।
তাহলে সিপি এসপিটাকে এইদিকে নিয়ে চলে এলে বাই হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 16/18। কাটাকাটি করে নাও, 8/9। তাহলে সিপি হচ্ছে কত? 8। এসপি কত হচ্ছে? 9। কত প্রফিট? 1। কতর ওপরে? নিচে থাকে সবসময় সিপি ইন্টু 100, 12.5%, তাই না? 1 রেট মানে 12.5%। চলো নেক্সট। পার্সেন্টেজের কোশ্চেন। কী বলেছে? যে একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। তাহলে টোটাল তো সবসময় 100% হয়। তাহলে 93% যদি পাস করে তাহলে ফেল কত পার্সেন্ট করবে? 7%, তাই তো? 7% ফেল। কিন্তু আমাকে ফেল কত বলেছে? 259। তার মানে আমি কত বলতে পারি? 7% মানেই 259। 1% মানে 259/7, 7 3 21, 7 7 49। 100% মানে কত যাবে তাহলে? 3700। ঠিক আছে, অপশান এ। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? বিভাজ্যতার রুল থেকে দিয়েছে। 11 দ্বারা বিভাজ্যতার রুল কী হয়? যে অল্টারনেট পজিশানগুলোকে যোগ করতে হয়, দেন সেই অল্টারনেট পজিশানগুলো দেখো কী করতে হয় বলে দিই আমি একবার। যে এই যে অল্টারনেট পজিশানগুলো মানে একটা ছেড়ে ছেড়ে যোগ করব, তাহলে 7 + 8 + 6, ঠিক আছে? দেন বিয়োগ করব আরেকটা যে অল্টারনেট পজিশানের সংখ্যাগুলো আছে, 3 + a + a। এই যোগ বিয়োগ ফলটা সবসময় হয় 0 আসবে বা 11 গুণিতক, ঠিক আছে? তাহলে দেখো 8 6 14 আর সাথে 21, 21 - 3, আচ্ছা, +2a ধরো, এটা আসছে বাঁ দিকে। এবার তুমি একটা কাজ করে নাও, সবথেকে বেটার তুমি 0 বসেও করে নিতে পারো বা তুমি অপশান টেস্টও করে নিতে পারো। দেখো আমি যদি অপশান টেস্ট করি, কারণ সবসময় 0 হবে তার কোনো মানে নেই, 11ও হতে পারে, তো তাই আমি অপশান টেস্ট করে নিই, সবথেকে বেটার। অপশান যদি 6 হয়, এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 6 × 2 = 12 + 3 15, 21 থেকে 15 বাদ দিলে হয় 6। দেখো 6 কি 0 বা 11 গুণিতক? নয়, তাহলে 6 অপশান হবে না। যদি 9 হয় এর ভ্যালু, তাহলে 9 দিয়ে 18, 18 + 3 21, 21 থেকে 21 বিয়োগ হয়ে গেলে কত হয়? 0। তাহলে আমি কী বললাম? এই ক্যালকুলেশানটা হয় 0 আসবে বা 11 গুণিতক। দেখো আমি 9 ধরলে আমার 0 চলে আসছে, তাহলে 9 অ্যান্সারটা আমার কাছে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো চেক করে দেখতে পারো, 0 বা 11 গুণিতকের মধ্যে কিছুই আসবে না। দেখো একবার চেক করে নিই একটা। যদি 3 বসাই তাহলে কত আসছে? 3 2 6, 2a মানে 3 2 6, 6 + 3 9, 21 থেকে 9 বাদ দিলে হয় 12। দেখো 11 গুণিতক কি? 12, 9। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই টাইপের কোশ্চেনই আমরা করেছি আগের সেটাও। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6। তাহলে সিপি দেওয়া আছে আমার কাছে আর এসপি দেওয়া আছে, 5 6। কত প্রফিট? 1। কতর উপরে? 5-এর উপরে, ইন্টু 100, 20%। চলো নেক্সট। কী বলা আছে দেখো, এর 1/3, এর 1/3, এর মানে গণিত 1/3 মানে নিচে 3টা চলে এলো। ইজিক্যাল টু বি এর 75%, বি এর 75% ইজিক্যাল টু সি এর 0.6। আচ্ছা 0.6 মানে পয়েন্ট উঠিয়ে দিলাম, নিচে চলে আসবে 10। একটু কাটাকাটি করে নিই, 25 দিয়ে 3 পয়সা 75, 4 পয়সা 100, 2 দিয়ে কেটে দিই, 2 3 6, 2 5 10। মানে আমার কাছে কী আসছে ব্যাপারটা? a/3
ইজিক্যাল টু বি বাই 4। এবার দেখো এই যে 3টা ছিল, এই 3টাকে আমি নিচে চলে আসতে পারি, 4-এর নিচে, মানে 4/3 লিখে দিতে পারি, ইজিক্যাল টু সি বাই 5। এর উপরে যে 3টা ছিল সেটা আমি নিচে নিয়ে চলে আসতে পারি 5-এর। কেন নিচে নিয়ে চলে এলাম? কারণ জানি আমরা যে এই ফর্মেটে যদি থাকে তাহলে অনুপাত বের করা আমার সুবিধা হয়। তাহলে A:B:C, এখন আমি কী লিখতে পারি, 3:4/3:5/3। এবার এই ভগ্নাংশগুলো ওঠানোর জন্য সবাইকে আমি 3 দিয়ে গুণ করে দেবো। সবাইকে যদি 3 দিয়ে গুণ করে দিই, প্রথমেরটা হয়ে যাবে 9, তারপরটা হয়ে যাবে 4, তারপরটা হয়ে যাবে 5। তাহলে 9:4:5, এটাই হবে অ্যান্সার, অপশান বি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো জিনিসগুলো। চলো নেক্সট। কোনো বস্তুর ক্রয় মূল্যের ওপর দুবার 10% আর 20% ছাড় দেওয়া হলো এবং বিক্রি করা হলো কত টাকায়? 720 টাকায়। তাহলে ওই বস্তুর ক্রয় মূল্য কত? জেনারেলি ছাড় মার্ক প্রাইস বা ধার্য মূল্যের ওপর দেওয়া হয়, বাট এখানে ক্রয় মূল্য দিয়েছে লেখাটা, এটাই পরীক্ষায় এসছে ক্রয় মূল্য লেখা দিয়ে, তো আমি ক্রয় মূল্যই ধরবো। তাহলে একবার 10% ছাড়, একবার 20% ছাড়। আচ্ছা দেখো, যদি একবার 10% ছাড় দেয় আর একবার 20% ছাড় দেয়, তাহলে মোট কত ছাড় দেওয়া হবে, কীভাবে বের করবো? আমি লাগিয়ে দিতে পারি সাকসেসিভ, তাই না? ছাড় বলেছে, ছাড়ের জন্য কী লিখবো? -10, আবার -20, প্লাস XY, মানে -10 ইন্টু -20 বাই 100। তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে -30, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 0 0 0 0 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কত? 2। তার মানে হচ্ছে -28%। তাহলে মোট ছাড় দেওয়া হচ্ছে 28%। 10% আর 20% ছাড় দেওয়া মানে কত ছাড় দেওয়া? 28% ছাড় দেওয়া। এবার ক্রয় মূল্য তো সবসময় 100% হয়, যদি আমি 28% ছাড় দিয়ে দিই, 28% যদি ছাড় দিয়ে দিই, তাহলে কত টাকায় বিক্রি করছি, কত পার্সেন্টে? আমি বলতে পারবো 72%, তাই না? কারণ কি 28% তো আমি ছেড়ে দিয়েছি, আমি 28% মাইনাস করে দিয়েছি, ছাড় দিয়েছি, 72%-এ বিক্রি করেছি, কিন্তু আমাকে বিক্রয় মূল্যটা কত বলেছে? 720। তাহলে আমি বলতে পারি 72% মানেই হচ্ছে 720। 1% মানে কত হবে তাহলে? 10। আমাকে জানতে চেয়েছে ক্রয় মূল্য সবসময় কত হয়? 100%। 100% সমান হয়ে যাবে আমার কাছে 1000। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তুমি টোটাল যে ছাড়, একবার 10% ছাড়, একবার 20% ছাড়, এটা বের করার জন্য তুমি এই সাকসেসিভ মেথডও লাগাতে পারো বা রেশিও মেথডও লাগাতে পারো। রেশিও মেথডটা কীভাবে করবো? দেখো 10% ছাড়, 10% মানে 1/10, আর 20% মানে 1/5। তাহলে 10%-এর জন্য কী লিখব? 10 থেকে ছাড় দিয়ে কত হবে? 9। 20%-এর জন্য 5 থেকে কত? 4। তাহলে দেখো 50 36। ঠিক আছে, তাহলে 50 যদি ধার্য মূল্য হয় বা ক্রয় মূল্য হয়, বিক্রি করেছে কত টাকায়? 36 টাকায়। তার মানে কত ছাড় দিয়েছে? ছাড় দিয়েছে দেখো 14। কতর উপরে? 50-এর উপরে, ইন্টু 100 করে দাও। দেখো ঘুরে ফিরে তোমার এই মেথডেও 28% চলে আসবে, তাই না? তাহলে তুমি রেশিও মেথডে করো ওভারঅল ছাড়টা পাওয়ার জন্য, বা সাকসেসিভ মেথডে করো, দুটোই হবে। দুটো ক্ষেত্রেই ছাড় কত পেয়ে যাবে? ওভারঅল 28%। এখানে দেখো আমরা 28% পেয়েছি, রেশিও মেথডে আমরা 28% পেলাম। তাহলে 28% যদি ছাড় দেয়, তাহলে বিক্রি করছে কত টাকায়? 72%-এ। আর 72% সমানই আমার বলা আছে 720। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট যাই। বলা আছে দুটি সংখ্যার অনুপাত 2:3, 2:3, প্রত্যেককে 4 করে বাড়ানো হয়। তাহলে একেও 4 বাড়ানো হয়েছে, একেও 4 বাড়ানো হয়েছে। অনুপাতটা এখন কত হয়ে যায়? 5:7। তাহলে সংখ্যা দুটির অন্তর কত? দেখো নর্মাল জিনিস এগুলো, চিফ মিনিস্টার মেথড লাগিয়ে দাও, CMM, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড।
কীভাবে সাথে রেশিও গুণ করলে 7 2 14, 5 3 15, বিয়োগ করলে 1 রেশিও। তারপর নিচের রেশিওটা বিয়োগ করবো, কত হবে 2, সেই 2-এর সাথে তুমি যে কোনো একটা নম্বরকে গুণ করে দাও, 8, 4 2 কত হলো 8, তাহলে 1 রেশিওর ভ্যালু কত পেলাম 8। এবার আমাকে জানতে চেয়েছি কি সংখ্যা দুটির মধ্যে অন্তর কত। অন্তর দেখো সংখ্যা দুটি কত কত ছিল 2 আর 3, তাহলে এদের অন্তর কত, অন্তর রেশিওতে, অন্তর মানে কি বিয়োগফল, রেশিওতে কত 1, আর 1 রেশিওর ভ্যালু আমরা কত পেয়ে গেছি 8, তাহলে সংখ্যা দুটির অন্তর কত হয়ে যাবে 8। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এই মেথডটা আগেও করেছি, দেখো এই মেথডটা কত অ্যাপ্লিকেবল, ভালো করে শিখে রাখো মেথডটা, ঠিক আছে। চলো নেক্সট যাই। দেখো বলা আছে একটি ভগ্নাংশের লব যদি 20% বৃদ্ধি করি আর হর যদি 10% হ্রাস করি, তাহলে ভগ্নাংশটির মান হয়ে যায় 16/21। তো ধরো ভগ্নাংশটি যদি x/y ছিল, লবটা কী বলেছে 20% বৃদ্ধি, লব মানে ওপরেরটা 20% বৃদ্ধি মানে 120 লিখতে পারি, আর হরটা কত করেছে 10% হ্রাস, 10% হ্রাস মানে কত লিখবো, কমিয়ে দিচ্ছে 10% মানে 90। তাহলে ভগ্নাংশটা বলেছে এখন কত হয়ে যায় 16/21। বাস একটু জাস্ট ক্যালকুলেশন করে নাও, 3 3 9, 3 4 12, 4 4 16, 3 7 21, তাহলে x/y মানে ভগ্নাংশটা কত ছিল 4/7, দেখো অপশান বি। ক্লিয়ার ব্যাপারটা? যেটা 20% বৃদ্ধি মানে ইন্টু 120 করে দিয়েছি, বৃদ্ধি হচ্ছে, হ্রাস বলেছে মানে ইন্টু 90 করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট। দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3:8। আচ্ছা সিলিন্ডারের আয়তন, ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, তোমরা যদি শুধু ফর্মুলাগুলো মনে রাখো তাতেই অঙ্কগুলো হয়ে যাবে। আয়তনের ফর্মুলা কী হয় সিলিন্ডারের, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আয়তনের অনুপাত দেওয়া আছে আর উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। ধরো প্রথম সিলিন্ডারটা আয়তন আমি লিখছি পাই, প্রথমটার জন্য ব্যাসার্ধটা r1 ধরে নিলাম, স্কোয়ার ইন্টু প্রথমটার উচ্চতা কত করেছে 2 হয়ে গেল প্রথম। দ্বিতীয়টার আয়তন কীভাবে লিখব, পাই, দ্বিতীয়টার ব্যাসার্ধ আলাদা কিছু হবে, r2 ধরে নিলাম স্কোয়ার, আর এইচ কত বলেছে দ্বিতীয়টার ক্ষেত্রে 3, তাহলে এটা দুটো আয়তনের অনুপাত রেখে দিলাম, আর সেই অনুপাতটাই কত দেওয়া আছে 3/8। দেখো পাই তো কেটে যাবে, তাহলে বাঁ দিকে পড়ে থাকছে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। এই সংখ্যাগুলোকে যদি ওইদিকে নিয়ে যাই তা 3টা উপরে চলে যাবে, তাহলে উপরে হয়ে যাবে 9, আর এই 2টা চলে আসবে কোথায় নিচে হয়ে যাবে 16। এবার দেখো r1/r2 মানে আমি স্কোয়ারটাকে উঠিয়ে দিলাম, স্কোয়ারটা যদি উঠিয়ে দিই এদিকে হয়ে যাবে রুট 9/16 মানে 3/4, আর r1 r2টাই কি ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধের অনুপাতটা কত হয়ে গেল 3:4, অপশান ডি। ক্লিয়ার ব্যাপারটা? তোমরা অবশ্যই ফর্মুলাটা মনে রাখবে। এবার আছে একটা সিম্পলিফিকেশানের কোশ্চেন, দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে 64 এর মানে গণিত 5/8 প্লাস জিজ্ঞাসা চিহ্ন মানে আমি এখানে এক্স লিখলাম, এক্সের 30% সমান 121। বাস একটু ক্যালকুলেশান করে নাও, 8 8 64, 0 0 কেটে দাও, তাহলে এদিকে হচ্ছে 40 প্লাস 3x/10 সমান 121। আচ্ছা 40টা ওইদিকে নিয়ে চলে যায়, বিয়োগ করে দিই 121-এর সাথে, তাহলে 3x/10 সমান 40 বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে 81। এবার কোনাকুনি গুণ করে দিই, 3x সমান হয়ে যাবে 81 ইন্টু 10 মানে 810, তাহলে x সমান হয়ে যাবে 3 দিয়ে ভাগ, 3 2 6, 3 7 21, 270, অপশান এ। ক্লিয়ার ব্যাপারটা? কিচ্ছু না, জাস্ট ক্যালকুলেশন। নেক্সট দেখো
বলেছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে। আগের সেটে একটা করেছিলাম, ওইখানে দেওয়া ছিল বর্গক্ষেত্রের বাহু, এখানে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাপারে কি ফর্মুলা কী হয়, বৃত্তের ক্ষেত্রফলের পাই আর স্কোয়ার। এখানে পাই তো কনস্ট্যান্ট, মানে মানটা ধ্রুবক, তাহলে যা ভ্যারি করবে এখানে ব্যাসার্ধ বা আরের জন্য করবে। আরটা কী বলেছে, 10% বৃদ্ধি, 10% মানে 1/10, মানে আমি বলতে পারি ব্যাসার্ধটা আগে আর যদি 10 ছিল এখন হয়ে যাবে 11। এরকম করে কবার লিখতে হবে আমাকে, দুবার। কেন, কারণ তোমার বৃত্তের যে ক্ষেত্রফল তার ফর্মুলায় হয় আর স্কোয়ার, দুবার থাকে আর, সেই জন্য আমাকে লিখতে হবে এখানে দুবার। ঠিক আছে, তাহলে দেখো তারপর করতে হবে আমাকে গুণ, 10 10 100, 11 11 121। তাহলে এটা বোঝায় যেটা আগে ছিল, প্রথমে যেটা লিখি, আর এটা বৃদ্ধি বা হ্রাস পর। ঠিক আছে, তাহলে দেখো আগে ক্ষেত্রফল কত ছিল 100, এখন বৃদ্ধি বা হ্রাস পর কত এলো 121, মানে কত বৃদ্ধি 21%, তাই না, হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আবার একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। কি বলেছে, √2x এর মানে গণিত 5% হয় 0.01, এটা বলে দিয়েছে। ঠিক আছে, লাস্ট আমি 100কে ওইদিকে গুণ করলাম, মানে এটা হচ্ছে √2x × 5 = 1। আবার √2x 5টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, কত হবে 1/5, তাই না। এবার দেখো রুটটা যদি আমি ওঠাতে চাই, তাহলে রুটটা ওঠাতে গেলে এই রুটটা রাইট সাইডে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, মানে 2x সমান আমি লিখতে পারি 1-এর স্কোয়ার মানে 1 আর 5-এর স্কোয়ার মানে 25, তাই না। দেন x সমান কত হয়ে যাবে, এই দুইটা চলে আসবে নিচে, মানে 1/50, আর 1/50 মানে কত হবে বলো অপশান, 0.02। নর্মালি ভাগ করে দেবে তোমরা, কিছু না, 50। দেখো এটা ভাগ ছাড়াও তোমরা একটা জিনিস করতে পারো, কি 50 আছে, নিচেকে ভেবে নাও 2 গুণ করলাম, নিচে 2 গুণ, তাহলে ওপরেও 2 গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 2/100। এবারে 100 চলে আসে, নিচে দুটো শূন্য আছে, মানে দুটোর আগে দশমিক বসবে, 2 আগে একটা জিরো নিয়ে চলে আসো, ও সামনে একটা দশমিক বসিয়ে দাও, হয়ে গেল ক্যালকুলেশন। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো রেশিওর কোশ্চেন। 450 টাকাকে ABC এর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, কী অনুপাতে, দুটো আলাদা আলাদা অনুপাত দেওয়া আছে, প্লট মেথড লাগিয়ে দিই। A দেওয়া আছে 2:3, B দেওয়া আছে 6 আর 5, তাহলে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 6। একটু কাটাকাটিও করে নিতে পারো, ঠিক আছে, আমি গুণ করে নিচ্ছি না, 12 18 15, দেখো 3 নিয়ে কাটছি, তাই না, 3 4 12, 3 6 18, 3 5 15, তাহলে রেশিওতে মোট কত হচ্ছে, 6 4 10 আর 5 15, কিন্তু আমাকে মোট কত টাকা বলেছে 450, তাহলে আমি বলতে পারি 15 মানেই 450, 1 মানে 3 15 45 মানে 30, 1 মানে হচ্ছে 30। এবার জানতে চাইছে সি এর ভাগ কত, সি এর ভাগ কত, সি কত দেখছি আমরা 5, তাহলে 1 মানে যদি 30 হয়, 5 মানে হবে 150। ক্লিয়ার নিশ্চয়ই, খুব সহজ অঙ্ক আছে। চলো নেক্সট। অনুপাত সমানুপাতের কোশ্চেন দেওয়া আছে। কী দেওয়া আছে, AB BC x আর C² অনুপাতে থাকে, মানে অ্যাকচুয়ালি সমানুপাতে থাকে যদি, আচ্ছা যদি অনুপাতে থাকে তাহলে প্রথম দুটোর অনুপাত আর সেকেন্ড দুটোর অনুপাত সমান হয়, তাই না। আমরা কী লিখতে পারি, AB = BC = x = C²। আচ্ছা S2 এর পরিবর্তে S2 এর পরিবর্তে আমরা বাই করে লিখতে পারি। আমাকে x এর মান বের করতে দিয়েছে, x এর মান, তাহলে দেখো এখানে বি কেটে যাবে, C² মানে দুটো সি আছে,
তার মধ্যে একটা সি আর এদিকে একটা সি কেটে যাবে নিচে নিচে, তাহলে এক্স সমান কী হয়ে যাবে, কোনাকুনি গুণ করে দাও, এখানে পড়ে হচ্ছে এ, এখানে সি, মানে এক্সের মান হচ্ছে এসি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট। আবার একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, জাস্ট অন্তর মানে বিয়োগফল দিয়েছে। পৌনঃপুনিকের বিয়োগফল দিলে আমি কি বলেছিলাম নিয়মটা, দেখো 5:7 6 আছে, এই 7 6টা রিপিট হবে, আমাকে মিনিমাম 2বার থেকে 3বার লিখতে হবে, আমি এখানে 2বারই লিখলাম। ঠিক আছে, এখান থেকে বিয়োগ করতে হবে কত, 2.3 মাথায় পৌনঃপুনিক, 2.3, 3টাকে 2-3বার লিখে দাও। ঠিক আছে, এভাবে তো অ্যাকচুয়ালি চলতে থাকবে, তাই না, তুমি যতবার কিছু লিখতে পারো। এবার এটাকে বিয়োগ করবে, দেখো বিয়োগ যদি করি 3 4 3 4 3 দশমিক, দেখো 3.43টা বারবার রিপিট হচ্ছে, মানে 43 মাথায় পৌনঃপুনিক, তাহলে অপশন কোনটা আছে, অপশান ডি, 3.43 মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ধরনের কোশ্চেনে থাকলে পৌনঃপুনিকগুলোকে মিনিমাম 2 থেকে 3বার রিপিট করবে, দেন যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করবে। আচ্ছা চলো নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন। কী দেওয়া আছে দেখো, বলেছে এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কিনলো। আচ্ছা 1 ডজন কিনেছে এবং একটি জিনিস p/8 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত? তাহলে কেনার সময় 12টা কিনেছে কত টাকায়, পি টাকায়, তাহলে 12টি জিনিসের দাম, 12টি জিনিস কত টাকায় কিনেছে, পি টাকায়, তাহলে একটি জিনিসের দাম কত হবে, আমি বলতে পারি p/12 টাকা। দাম মানে কেনার সময় ক্রয় মূল্য, এটা কি একটা জিনিসের ক্রয় মূল্য সিপি, সে যখন বিক্রি করছে এক একটা জিনিস কত টাকায় বিক্রি করেছে, p/8 টাকায়, তাহলে তার লাভ কত হচ্ছে, তাহলে তার প্রফিট কত, প্রফিট হবে তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে এসপি মানে কত, p/8 মাইনাস ক্রয় মূল্য মানে p/12। বাস এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, 24 লস হবো, 3p মাইনাস 2p মানে p/24, এটা হচ্ছে তার লাভ। কিন্তু আমাকে পার্সেন্টেজ অফ প্রফিট চেয়েছে, পার্সেন্টেজ অফ প্রফিট মানে যেটা প্রফিট হচ্ছে p/24 বাই সিপি। আচ্ছা বাই সিপি, সিপিটা কত, p/12 ইন্টু 100, তাহলে কত হবে দেখো, p/24, নিচেরটা উল্টে যাবে, 12/p হয়ে গেল ইন্টু 100, পিপি কেটে দাও, 12 2 24, 50, অ্যান্সার হয়ে যাবে 50%। ক্লিয়ার ব্যাপারটা? দেখো আজকের সেটটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ ছিল, আমার কিছু করার নেই, এইরকমই কোশ্চেন দেখো পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো আগে তো আমি আরও কয়েকটা কোশ্চেন আছে ফুড এসআইয়ের, এগুলো সলভ আগে করে নিই, তারপর নতুন করাবো। ঠিক আছে, আচ্ছা আজ এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।